অ্যাফেক্টেশন, এটা অত্যন্ত ভনিতা। মানে আজকালকার দিনে দেখবে ট্রেনে বাসে করে অ্যাকচুয়ালি আমি যাচ্ছিলাম অ্যান্ড দেন দ্যাট সো ইয়েস, এই যে দেখানো আমি পড়াশোনা জানি, আমি ইংরেজি জানি, হ্যালো ইয়েস ও ইয়ে, এই যে অতিরিক্ত ভনিতা, এগুলো কিন্তু পড়াশোনার উদ্দেশ্য। শুধু বই পড়লে ভালো রেজাল্ট হয় না। বই কিভাবে পড়তে হয়, কতটুকুনি পড়তে হয়, আর কিভাবে পড়লে ভালো রেজাল্ট হয় সেটা আমরা জানব। এবং অনেকেই আছে পড়াশুনো করে ঠিকই, কিন্তু সামাজিক ব্যবহার বা তার যে ব্যবহার সেটা জানে না। অনেক মানুষ আছে পড়াশুনোর গুরুত্ব তখন বোঝে যখন তাদের হাতে আর পড়াশুনো করবার সুযোগ থাকে না। আর যারা দেখবে পড়াশুনোর সুযোগ পায়নি কোনো পারিবারিক প্রতিবন্ধকতার কারণে, তারা কিন্তু তোমাদেরকে বলেছে যে বাবু, বিশেষ করে আমাদের বাবা মা, আমরা সুযোগ পাইনি, তাই তোদেরকে একটু বলবো তোরা মন দিয়ে পড়াশুনো করিস। এই পড়াশুনো সম্পর্কে আজকে আমরা জানবো। হয়তো ছেলেটি বা মেয়েটি পড়াশোনায় খুব ভালো, কিন্তু ও বড়দের সঙ্গে ব্যবহার করতে পারে না, বড়দের সঙ্গে সম্মান করতে পারে না, তাকে আমি পড়াশুনো জানা বলবো না, সেটাও এখানে বলা। তাই তোমরা লক্ষ্য করবে যে শিক্ষিত ছেলে মেয়েদের বাবা মাইকে আমরা দেখি কোথায়? বৃদ্ধাশ্রমে। কখনো ভ্যান চালক, রিক্সা চালক, চাষি, তাদের বাবা মাকে আমরা দেখতে পাবো না। তাই পড়াশুনোর প্রকৃত অর্থ কি, কিভাবে পড়তে হয়, সেটা আজকে আমরা এই অফ স্টাডিজ, এটা একটা এসে, কি বলবো, এটা কিন্তু এসে। আর যিনি লিখেছেন তার নাম ফ্রান্সিস বেকন। তাকে বলা হয় ফাদার অফ ইংলিশ এসে। তাকে কি বলা হয়? ফাদার অফ ইংলিশ এসে। খুব সহজ একটা জিনিস, যতটুকুনি প্রয়োজন ততটুকুই আমরা জানবো, এর বেশি আমরা জানবো না। এর বাংলা মানে অত্যন্ত সুন্দর করে আমি তোমাদেরকে, যারা অনলাইন ক্লাসেস করছো, প্রোভাইড করবে। এবং এইটা যে সবার জন্য, যারা ইউটিউব থেকে দেখছো সবার জন্য এই বাংলা মানেটা আমি প্রোভাইড করব। রিটেন বাই ফ্রান্সিস বেকন। ফ্রান্সিস বেকনের জন্ম 1561 সালে, তার মৃত্যু তোমাদের বইতে দেওয়া 1625, কিন্তু নয়, তার মৃত্যু 1626 সালে। দেখো, 1561 সালে তার জন্ম, তার মৃত্যু 1626, এবং তার জন্মস্থান ইংল্যান্ড। তার মৃত্যুস্থানও কিন্তু ইংল্যান্ডে। তিনি ছোটবেলায় ইল হেলথের কারণে অসুস্থ ছিলেন, তাই তিনি স্কুলে যেতে পারেননি। তাই প্রাইভেট টিউশনের আন্ডারে তিনি কিন্তু পড়াশোনা করতেন। 1561 তখনও প্রাইভেট টিউশনের গুরুত্ব ছিল, আজও আছে, আগামী দিনে আরো বাড়বে। এবং তিনি যেই রোগে মারা যায় সেই রোগটির নাম নিউমোনিয়া। আচ্ছা, কেউ আমাকে বানান বলতে পারবে নিউমোনিয়া? নিউমোনিয়া, এর আগে একটা পি বসিয়ে দাও। নিউমোনিয়া। প্রত্যেক তার বিখ্যাত লেখা নোভাম অর্গানাম, ড্রিমাম ঐক্যপাম, এটা নয়, নোভাম অর্গানাম, তার বিখ্যাত লেখা নোভাম অর্গানাম, যেই লেখার জন্য তিনি ওয়ার্ল্ড ওয়াইড রেকগনিশন পেয়েছেন। এই নোভাম মানে নিউ, আর এই অর্গানাম মানে টুলস বা টুল, নতুন যন্ত্র। তাহলে বিখ্যাত লেখা কি? নোভাম অর্গানাম। তাহলে আমরা মোটামুটি ফ্রান্সিস বেকন সম্পর্কে এতটুকু জানি, তবে আরেকটু জানি, তিনি কিন্তু একজন মাল্টিফেসেটেড বা ফেসেটেড, তিনি মাল্টিফেসেটেড একটা মানুষ। মাল্টিফেসেটেড মানে বহুমুখী প্রতিভা। বহুমুখী প্রতিভা মানে তিনি একাধারে লয়ার ছিলেন, তিনি ছিলেন স্টেটসম্যান। ও বাবু, স্টেটসম্যান মানে কি? স্টেটসম্যান মানে তিনি
একজন রাজনৈতিক ব্যক্তি ছিলেন, রাষ্ট্রনায়ক। হি ওয়াজ ইন পলিটিক্স, এবং তিনি রানী এলিজাবেথের সঙ্গে যুক্তি তর্ক বা তর্ক বিতর্ক করেছিলেন বলে তাকে কিন্তু জেল হেফাজতেও থাকতে হয়েছিল। এমন ব্যক্তি, তিনি এতগুলো জিনিস লেখালেখি করেছেন। তিনি একসঙ্গে, একটু অফ স্টাডি সম্পর্কে জানি, তিনি একসঙ্গে 10টি এসে লিখেছিলেন একসাথে। তার মধ্যে প্রথম এসে অফ স্টাডি, এরপরে অফ ট্রাভেল, এরপরে অফ ডিসকোর্স, এরকম প্রচুর আছে যেগুলো বর্ধমান ইউনিভার্সিটির ফার্স্ট সেমে হয়তো অফ ডিসকোর্স রয়েছে। তো দেখো, এই যে 10টা লিখেছেন তার মধ্যে প্রথম একটা একসঙ্গে, কিন্তু টোটাল জীবনে তিনি 50টি এসে লিখেছেন, এবং প্রত্যেকটা এসে কিন্তু অফ দিয়ে শুরু। এটা লক্ষণীয় জিনিস। প্রত্যেকটা এসে অফ স্টাডি, অফ ট্রাভেল, প্রত্যেকটা এসে কিন্তু অফ দিয়ে শুরু। যদিও আমরা উচ্চারণটা অফ অফ করছি, এর উচ্চারণ কিন্তু অব, নট অফ। অফ মানে তো এইটা, ও ডবল এফ, এটা অব স্টাডিজ, অব ট্রাভেল। ঠিক আছে, ভালো করে বুঝবে। তো তিনি 50টা টোটাল লিখেছেন, এবং এর তিনি যেই ধরনটা লিখতেন সেই ধরনটাকে অ্যাফোরিস্টিক স্টাইল বলে। কি বলি? অ্যাফোরিস্টিক স্টাইল। তিনি এই স্টাইলটাতে লিখতেন। এই বিষয়টা কি দেখো, অ্যাফোরিস্টিক স্টাইল মানে অল্প লেখা, লেখাটা অল্প কিন্তু এর সিগনিফিকেন্স, এর গুরুত্ব অনেক। যদি বললাম, বা হয়তো লিখেছে একরকম, মানেটা অনেক। ধরো আমি বললাম পেন ইজ মাইটার দ্যান সোর্ড, মানে পেন তরবারির থেকে শক্তিশালী। এর মানেটা কিন্তু আক্ষরিক অর্থে একরকম, কিন্তু এর মিনিং অনেক বড়। তাই জন্য বলা হয় অ্যাফোরিস্টিক স্টাইলে তিনি লিখতেন। এই অফ স্টাডিজ এবং ফ্রান্সিস বেকন সম্পর্কে এতটুকু জানলে আর জানবার প্রয়োজন নেই। অফ স্টাডিজ, ফ্রান্সিস বেকন। Studies serve for delight, for ornament and for ability. বলছে পড়াশুনো আমাদেরকে প্রদান করে সার্ভ, আনন্দ, অর্নামেন্ট মানে শোভা, প্রত্যেকটা শব্দ লিখে নেবে, অর্নামেন্ট মানে শোভা, অ্যান্ড ফর এবিলিটি, এবিলিটি মানে সক্ষমতা। মন দিয়ে শুনবে, ভালো লাগবে। এবার আমি আনন্দটা বুঝলাম, কিন্তু শোভা, অর্নামেন্টটা কি আমরা বুঝবো পরের লাইনে। সক্ষমতাটা কিভাবে আমরা বুঝবো পরের লাইনে। দেয়ার চিফ, এই দেয়ার মানে কিন্তু পড়াশুনোর কথা বলা হচ্ছে, স্টাডিজ। চিফ মানে প্রধান, ইউজ ফর ডিলাইট, তাদের প্রধান ব্যবহারটা কিসের জন্য? আনন্দ প্রদানের জন্য। ইজ ইন প্রাইভেটনেস অ্যান্ড রিটায়ারিং, কোথায় কখন পাবো আমরা আনন্দ? একাকিত্বে, প্রাইভেটনেস, আর রিটায়ারিং মানে অবসর সময়। আমরা যখন একা থাকি, নির্জনে থাকি, অবসরে থাকি, তখন বর্তমানে হয়তো আমাদের হাতে মোবাইল ফোনটা আমরা তুলে নিই, কিন্তু 1561 এবং এই এসেটা যখন পাবলিশ হয়েছিল তখন 1597, এই এসেটা কিন্তু পাবলিশ হয়েছিল 1597। সেই সময় কিন্তু একমাত্র অবসরের সঙ্গী কিন্তু ছিল বই। বাবু ভালো করে বুঝবে কিন্তু, তাই না? দেখবে এখনো কোনো নায়িকা যখন ইনস্টাগ্রামে কোনো কিছু পোস্ট করে, দেখবে তার সঙ্গে একটি বই এর ছবি কিন্তু থাকবেই, তাই না? একটা বই সুন্দর করে ছবি তুলবে, সঙ্গে কফি মগ বা কোনো একটা ড্রিঙ্ক, সুন্দর ছবি, তার স্টেটাসটাকে আপরাইট রাখে, তাই না? আর আমরা কোথাও গেলে আগে কি খাচ্ছি, গান্ডে পিন্ডে গিলছি, সেটাকে স্টেটাসে দিই। তাহলে অ্যান্ড ফর অর্নামেন্ট, আর ফর অর্নামেন্ট মানে অলংকারটা কি বা শোভাটা কি? ইজ ইন ডিসকোর্স, ডিসকোর্স মানে কনভারসেশন, কথোপকথন, আলাপ আলোচনা বা ওরেশন। আমরা যে কথা বলি এটা প্রমাণ পায় তুমি কতটা শিক্ষিত, কতটা পড়াশুনো জানো। মঞ্চে যখন কেউ কোনো বক্তব্য রাখে, আজ পৌষ পার্বণ, আমরা প্রত্যেকে এইখানে সমবেত হয়েছি এই মেলাটিকে সাদরে গ্রহণ করব বলে। আপনারা আসুন, মেলা দেখুন, এটা শিক্ষিত লোকের। আর একটু যদি আমরা অন্যদিকে যাই, আজ আমরা মেলায় এসেছি, গুতোগুতি করবেন না,
এবং সো দেখো এই অরেশন অর্থাৎ ডিসকোর্স প্রমাণ করছে তুমি পড়াশুনো জানো কি জানো না। অ্যান্ড ফর এবিলিটি, যদি ক্ষমতার কথা বলতে হয়, ইজ ইন দ্য জাজমেন্ট। ও বাবু, জাজমেন্ট মানে কি? ভালো খারাপ বিচার বিবেচনা করার ক্ষমতা। অ্যান্ড ডিসপোজিশন অফ বিজনেস, ডিসপোজিশন মানে অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ ব্যবসায়িক প্রতিষ্ঠান তৈরি করবা, অর্থাৎ ব্যবসা করবার জন্যও কিন্তু পড়াশুনো প্রয়োজন। আচ্ছা, আগেকার দিনে মানুষ বড়লোক কাকে বলতো? যিনি বণিক ছিলেন, ব্যবসা করতে যেতেন, চাঁদ সওদাগর, তাই না? তিনি বণিক ছিলেন, তো তিনি সম্ভ্রান্ত ছিলেন, বড়লোক ছিলেন। এখনকার দিনের পড়াশুনোর প্রধান উদ্দেশ্য আগে চাকর হও, তারপরে চাকর না হতে পারলে ব্যবসা করো। আর ব্যবসা করতে গেলে পড়াশুনো করতে হয় না, এটা মাথায় ঢুকে গেছে, ভুল। বিজনেস করতে গেলে তোমাকে আরো বেশি পড়াশুনো করতে হয়। বুঝতে পেরেছো? তাহলে তিনটে ক্ষেত্রে পড়াশুনোর কিন্তু গুরুত্ব রয়েছে, ভালো করে বুঝবে। ফর এক্সপার্ট মেন ক্যান এক্সিকিউট and perhaps judge of particulars one by one. Expert men অর্থাৎ যারা দক্ষ ব্যক্তি, তারা কি করে? যে কোনো কাজ করতে পারে, হয়তো বিচার বিবেচনাও করতে পারে কোনো নির্দিষ্ট কিছুর, ওয়ান বাই ওয়ান, একটার পর একটা প্র্যাকটিস করে করে। যেমন ধরো তুমি কোনো ওষুধের দোকানে গেলে, যিনি ওষুধ বিক্রি করেন তাকে গিয়ে বললে, কাকু আমার জল পাচ্ছে, একটু ওষুধ দেবে। উনি ঝমাঝম দুটো ওষুধ দিয়ে দিল। তুমি ডাক্তার দেখালে, তিনি তোমায় প্রথমেই তোমার হাতটা ধরে নার্ভ চেক করবেন, তোমার বুকে স্টেথোস্কোপিটা রেখে তোমাকে কি করবে? স্টেথোটাকে রেখে তোমার হার্টবিটটাকে দেখবে যে বুকে কফ টফ আছে কিনা, তারপরে প্রেসক্রাইব করবে এবং তোমায় ওষুধ দেবেন। তাহলে প্রথম জন কিন্তু এক্সপার্ট, তারপরের জন কিন্তু লার্নড, শিক্ষিত। এই দুটোর মধ্যে ডিফারেন্স তোমায় বুঝতে হবে। ধরো এই ঘরটা যিনি তৈরি করেছেন তিনি একজন রাজমিস্ত্রি, কিন্তু রাজমিস্ত্রি ঘরটা তৈরি করবার পর এই ঘরের রঙের জন্য আলাদা মিস্ত্রি, এই ঘরের ওয়্যারিং এর জন্য আলাদা মিস্ত্রি, ফ্লোরের জন্য আলাদা মিস্ত্রি, ইন্টেরিয়ার যদি কখনো করানো হয় আলাদা মিস্ত্রি। টোটালটা করবে কে? একজন শিক্ষিত লোক, তার নাম আর্কিটেক্ট, তাই না? তাহলে দুটোর মধ্যে একজন মিস্ত্রি, তিনি দক্ষ, আর শিক্ষিত, দুটোর মধ্যে তফাৎ আছে বই কি। তাহলে যদি শুধু রাজমিস্ত্রি আছে কিন্তু আর্কিটেক্ট নেই, তাহলে কোনো ব্রিজ কি হতো না। তো তাই এখানে ভালো করে বুঝতে হবে, এক্সপার্ট মানুষটা যে কোনো কাজ করতে পারে, হয়তো জাজও করতে পারে একটার পর একটা অনুশীলনের দ্বারা দীর্ঘদিন ধরে। বাট দ্য জেনারেল কাউন্সিলস, কিন্তু সাধারণ পরামর্শ মানে যে কোনো কিছু তুমি গেলে আছে পরামর্শ নিয়ে, দাদা আমি একটা বাড়ি বানাবো, অ্যান্ড দ্য প্লট মানে পরিকল্পনা, প্ল্যানিং। তারপরে তিনি পরিকল্পনা করেন। অ্যান্ড মার্শালিং কথার অর্থ ফ্রেমিং। ফ্রেম মানে কি? গঠন করা। তাহলে আগে গেলে পরামর্শ নিলে, তারপরে তিনি প্ল্যানিং দিলেন, সেই অনুযায়ী কি হবে? এবার গঠন করবে, তাই না? অফ অ্যাফেয়ার্স, ওই কাজকর্মগুলো। কাম বেস্ট ফ্রম দোজ দ্যাট আর লার্ন। আর এই কাজগুলো সব থেকে ভালো কার কাছ থেকে পাবো? যারা শিক্ষিত তাদের মধ্যে। তাহলে এখানে তিনি দুটো জিনিসের, খুব মন দিয়ে বোঝো, দুটো জিনিসের ডিফারেন্স করেছেন, একটা এক্সপার্ট, আরেকটা কি? লার্নড, শিক্ষিত বা লার্নেড। ক্লিয়ার? এই অবধি একটা প্যারা তার থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখবে। আমি বাংলা মানেটা এভাবেই প্রদান করেছি। এখনো কিন্তু সেকেন্ড সেমে বহু ছেলে মেয়েরা ভর্তি হচ্ছে, যেমন তোমাদের মধ্যে আজকেও তুমি নতুন এসছো। টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ ইজ স্লথ। পড়াশোনায় অতিরিক্ত সময় ব্যয় করাটাও কিন্তু আলসামির লক্ষণ। এই জন্য ছেলেমেয়েরা খুশি, আমি তো এই কারণেই পড়িনি। কি বলতে চাইছে বুঝতে হবে। দেখো আগেকার দিনে পড়াশুনোই একমাত্র এন্টারটেনমেন্টের পারপাস ছিল, তবে পাঠ্য বই নয়।
আনন্দের বই, গল্পের বই, প্রেম ভালোবাসার বই। দীর্ঘদিন এখন যেমন মোবাইল ফোন আছে আমাদের এন্টারটেনমেন্টের পারপাস, আগে লোকে প্রেম ভালোবাসার বই নিয়ে বা হাসির গল্প, ভূতের গল্প নিয়ে দিনের পর দিন, রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা বসে বসে পড়ছে। এতে করে কি হচ্ছে? তিনি অলস হয়ে যাচ্ছেন। তাই বলেছে টু ইউজ দেম টু মাচ ফর অর্নামেন্ট। পড়াশুনোটাকে অতিরিক্ত তোমার বাক্যপটুতা, যেটাকে এলোকোয়েন্সি বলা হয়, দেখানোর জন্য ব্যবহার করা, এটাও কিন্তু ঠিক ইজ অ্যাফেক্টেশন, এটা অত্যন্ত ভনিতা। মানে আজকালকার দিনে দেখবে ট্রেনে বাসে করে অ্যাকচুয়ালি আমি যাচ্ছিলাম অ্যান্ড দেন দ্যাট সো ইয়েস, এই যে দেখানো, আমি পড়াশুনো জানি, আমি ইংরেজি জানি, হ্যালো, ইয়েস, এই যে অতিরিক্ত ভনিতা, এগুলো কিন্তু পড়াশোনার উদ্দেশ্য নয়। পড়াশুনো জানো মানে অ্যাটিটিউড নেওয়া যাবে না, তাই না? আর টু মেক জাজমেন্ট হোললি বাই দেয়ার রুলস ইজ দ্য হিউমার অফ আ স্কলার। তুমি বই থেকে যে সমস্ত রুলস গুলো পড়েছো, নিয়ম কানুন বিধি নিষেধ পড়েছো, সেই অনুযায়ী সব কাজ করাটাও একটা পণ্ডিতকে হাস্যরসের পাত্র তৈরি করবে। ইজ এ হিউমার অফ আ স্কলার। তার মানে তুমি তোমার প্রিয়তম বা প্রিয়তমার সঙ্গে ঘুরতে গেছো, তিনি হাতটি তোমার হাতের উপর রেখেছে, সঙ্গে সঙ্গে বই বের করে ঈশান লগ্নে অমুক সময়ে তোমার হস্ত দুটি আমি ধরিতে পারিব। সব কিছু তোমাকে বইয়ের সূত্র ধরে কিন্তু এগোলে চলবে না, তাই বলেছে। তাহলে এই ভালো করে দেখো, কিন্তু ইন্টারেস্টিং। এই জায়গাটার পরের জায়গাটা একটু কঠিন, কিন্তু আমি বুঝিয়ে দেব, জলের মতন সহজ হয়ে যাবে। দে পারফেক্ট নেচার। দে মানে পড়াশুনো, আমাদের প্রকৃতি, নেচার মানে আমাদের ব্যবহার, আচার ব্যবহার, ভদ্রতা, এইটাকে সঠিক করে কে? পড়াশুনো। অ্যান্ড আর পারফেক্টেড বাই এক্সপিরিয়েন্স। আর এইটা আরো সঠিক হয় আমাদের অভিজ্ঞতা দ্বারা। অভিজ্ঞতা না থাকলে পড়াশুনোর সঠিক ব্যবহারটা জানা যাবে না। তুমি প্লেন চালানো শিখেছো, পড়েছো, খুব মুখস্থ করেছো, হ্যাঁ প্রথমে উঠে করে জানবো, করে দেবো, তুমি জীবনেও প্লেন চালাতে পারবে না। তুমি অপারেশন করা শিখলে, প্রথমে তুমি তার হয়তো গল ব্লাডারের স্টোন বের করতে গিয়ে জায়গার জিনিস জায়গা আছে, কোনটা গেছে ভগবান জানে। তাহলে পড়াশুনো আমাদেরকে পারফেক্ট করে, কিন্তু সেইটা আরো পারফেক্টেড হয় কার দ্বারা? এক্সপিরিয়েন্স। বুঝলে? ফর ন্যাচারাল এবিলিটিজ আর লাইক ন্যাচারাল প্ল্যান্টস। আমাদের যে প্রকৃতি, আমাদের যে নেচার, সেটা ধরে নাও একটা গাছের মতন। তুমি পার্কে গিয়ে দেখলে একটা সুন্দর গাছকে দারুণ করে ছাঁটাই করে কি সুন্দর গেট তৈরি করেছে। সেই গাছটাই যদি, কতগুলো গাছকে একত্রিত করে দারুণ গেট করেছে না? যে কোনো পার্কে আছে, কত সুন্দর সুন্দর গাছগুলোকে ছাঁটাই করে, প্রতিদিন প্রুনিং করে, সুন্দর করে, দারুণ লাগছে। আবার যদি কোনো একটা গাছ বনে থাকে, সেই গাছটা কি হবে? যে যার ওর ডালপালা যেখান দিয়ে খুশি উঠছে। তো ওইটা হচ্ছে বনে থাকা অসভ্য একটি গাছ, যেটাকে আমরা সভ্য করি কার দ্বারা? প্রুনিং, ছাঁটাই করে। তাই আমাদেরটাও তাই। ওকে, তাই বলেছে দ্যাট নিড প্রুনিং। তা ওই গাছটা কিসের প্রয়োজন? ছাঁটাইয়ের প্রয়োজন। তা আমাদেরকে সভ্য করে। আমি অসভ্য মানে এই কারণে বলেছি যে সভ্য সমাজে আমরা নিয়ে আসি কার দ্বারা? পড়াশুনো দ্বারা। ভালো করে বুঝবে কথা। ওকে, and studies themselves do give forth direction too much at large. আর পড়াশুনোই আমাদেরকে দিক নির্দেশ করে অত্যন্ত পড়াশুনোর দিকে। তার মানে আমরা যখন পড়তে থাকি, পড়তেই থাকি, থামি আর না। এই যে আমাদের ডিরেকশন দিচ্ছে যে কতটুকু পড়বো, এটাতেও কিন্তু একটা তোমার একটা কন্ট্রোলের প্রয়োজন আছে। এন্ড কি বলেছে? এক্সেপ্ট দে বি বাউন্ডেড ইন বাই এক্সপিরিয়েন্স। তাই ওই পড়াশুনোটাকে বাঁধতে হবে। বাউন্ড মানে বাধা। কোথায়?
অভিজ্ঞতা দ্বারা। যা প্রয়োজন ততটুকুই পড়ো, এর বাইরে পড়ার প্রয়োজন নেই। তাই তুমি কেমন পড়ছো, কতটুকু পড়াশুনো জানো, তোমার ব্যবহার তার প্রয়োগেই কিন্তু প্রমাণ পাবে। তুমি পড়াশুনো করলে কিন্তু তুমি কোনো ভালো জায়গায় দুটো কথা বলতে পারলে না, তুমি ইউ আর নট সো কল্ড এডুকেটেড। এই অবধি একটা প্যারা। আবার থার্ড প্যারা শুরু হচ্ছে। ক্রাফটি মেন কন্ডেম স্টাডিজ। যারা অত্যন্ত ধূর্ত, ক্রাফটি, চালাক, তারা কিন্তু পড়াশুনোকে অবজ্ঞা করে। কন্ডেম মানে অবজ্ঞা করা। ওকে। সিম্পল মেন অ্যাডমায়ার দেম। যারা সাধারণ মানুষ তারা পড়াশুনোকে ভালোবাসে, অ্যাডমায়ার, সম্মান করে। and wise men use them। আর যারা জ্ঞানী লোক তারা পড়াশুনোকে ব্যবহার করে। for they teach not their own use। কারণ দে মানে পড়াশুনো কিন্তু আমাদেরকে শেখায়, কিন্তু তার ব্যবহার কি শেখায়, যে পড়ে কি করব শেখায় না। বাট দ্যাট ইজ আ উইজডম। এটাই হচ্ছে জ্ঞান। উইদাউট দেম, যেখানে আমরা জানবো যে পড়াশুনো ছাড়া, অ্যাবাভ দেম, এর বাইরেও, ওন বাই অবজারভেশন, একটা বড় শিক্ষা রয়েছে, যে শিক্ষার নাম অবজারভেশন, অর্থাৎ দেখে, পর্যবেক্ষণ দ্বারা আমাকে কিন্তু শিখতে হয়। যদি কেউ অপারেশন শিখতে চায়, তাকে কিন্তু অবজার্ভ করতে হবে ভালো করে, কি করে তিনি কাজ করছেন। একজন ডাক্তারের সঙ্গে থাকতে থাকতে কিন্তু একজন ভালো দক্ষ ডাক্তার হওয়া যায়, তাই না? লিওনার্দো দা ভিঞ্চির সঙ্গে তার যে ড্রাইভার ছিল, তিনি একজন ভালো চিত্রশিল্পী ছিলেন। কেন? তাকে দেখে দেখে তিনি অবজার্ভ করে করে শিখেছেন। পুরোটাই অবজারভেশনের খেলা। এবার এই অবধি একটা প্যারা হলো। এবার আসি যে আমরা কি, কেন পড়াশুনো, বা আমরা কিভাবে পড়াশুনো করব দেখব। রিড নট টু কন্ট্রাডিক্ট। বলছে পড়াশুনো করো, কন্ট্রাডিক্ট মানে বিরোধিতা করতে করো না। অ্যান্ড কনফিউট, কাউকে ভুল ধরতে করো না। আমরা যারা একটু পড়াশুনো জানি, তুমি কি জানো, এরকম ব্যাপার, কাউকে ভুল ধরবার জন্য জানি, এটা করো না। এটা বর্তমান শিক্ষিত সমাজের একটা বড় সড় অংশের একটা ব্যামো। কাউকে ভুল ধরতে পারলে নিজেকে যে কি ভালো প্রমাণ করা যায়। নট টু বিলিভ অ্যান্ড টেক ফর গ্রান্টেড। সব কিছু বিশ্বাস করো না, সবকিছুকে গ্রহণ করো না অন্ধের মতন। টেক ফর গ্রান্টেড মানে অন্ধের মতন, সবকিছু বিশ্বাস করবে না। নট টু ফাইন্ড টক অ্যান্ড ডিসকোর্স। সবসময় নিজের পাণ্ডিত্য জাহিরের জন্য সমস্ত আলোচনার মধ্যে নিজের নাকটা গলিও না। বাট টু ওয়ে, ওয়ে মানে কি, মূল্য নির্ধারণ, তাই না? অ্যান্ড কনসিডার, এবং বিবেচনা করতে পারো, অর্থাৎ অন্যকে শেখাতে পারো, অন্যকে বোঝাতে, অন্যকে ক্ষমা করতে, অন্যকে জানাতে তুমি পড়াশুনো করো। তোমার মূল্য সমাজে কি, তোমার মূল্য সমাজের সামাজিক ব্যবস্থাপনার মূল্য বৃদ্ধি তুমি পড়াশুনো করো। ওকে, আচ্ছা, সাম বুকস। এবার দেখো, এবার আরেকটা প্যারা স্টার্ট হচ্ছে, কোন বই আমরা কিভাবে পড়বো। সাম বুকস আর টু বি টেস্টেড। কিছু কিছু বই আছে শুধু চেখে দেখতে হয়। বিয়ে বাড়ি গেলে ফুচকা গান্ডে পিন্ডে গিলবে না, দুটো তিনটে খেলে, কারণ তোমার মনে মনে আছে চিন্তা যে বাসন্তী পোলাও, হান্ডি মাটন আছে। আচ্ছা, আদার্স টু বি সোয়ালোড। অন্যান্য বইগুলো কি করতে হয়, গিলতে হয়। a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার, এগুলো কি আমরা মুখস্থ করছি, গিলছি তো। যেমন কিছু খাবার আছে, নিমের রস, করলার রস, উচ্ছে রস, এগুলো আমরা কি করি, চাবাবো, কি করব, গিললাম। এবার সাম ফিউ টু বি চিউড। কিছু কিছু খাবার আমাদেরকে চেবাতে হবে, আর কি করতে হবে, ডাইজেস্টেড, হজম করতে হবে। বাসন্তী পোলাও, হান্ডি মাটন। তার মানে কিছু পড়াশুনো আছে অত্যন্ত মনোযোগ সহকারে, অত্যন্ত গুরুত্ব দিয়ে পড়তে হয়। পুরো মানেটা আমরা পরের লাইনেই পাবো। দ্যাট ইজ, এর অর্থ, সাম বুকস আর টু বি রেড অনলি ইন পার্টস। কিছু বই খন্ডে খন্ডে পড়তে হয়। আদার্স টু বি রেড বাট নট কিউরিয়াসলি। অন্যান্য বইগুলো পড়ো কিন্তু অতটা আগ্রহ নিয়ে নয়। অ্যান্ড সাম ফিউ টু বি রেড হোললি। কোনো কোনো বই আছে পুরোটা পড়তে হবে,
অ্যান্ড উইথ ডিলিজেন্স। ডিলিজেন্স মানে অত্যন্ত পরিশ্রম করে। ডিলিজেন্স ইজ দ্য মাদার অফ গুড লাক একটা ফ্রেজ আছে, মানে পরিশ্রমী ভাগ্যের চাবিকাঠি। অ্যান্ড অ্যাটেনশন, অত্যন্ত মনোযোগ সহকারে কিছু কিছু বই কিন্তু পড়তে হয়। আবার কিছু বই, সাম বুকস মে অলসো মে বি রেড বাই ডেপুটি। কিছু কিছু বই আছে তুমি তোমার সহকারীকে দিয়ে পড়িয়ে নিলে। যেমন ধরো আমরা ভাগবত পাঠ শুনতে যাই না, কেউ পড়ছেন আমরা শুনছি, এটা ডেপুটি না? তিনি পড়ছেন, আমরা কি করছি? শুনছি। তো এটা তুমি তো পুরো বইটা পড়লে না, তবুও তো কাজ হলো। আর কি, এক্সট্রাক্টস মেড অফ দেম বাই আদার্স। আর ওই একটা এত বড় বইয়ের সার সংক্ষেপ তুমি বের করে নিলে কাউকে দিয়ে, তারপরে পড়লে একই ব্যাপার। আমরা ম্যাকবেথ পুরোটা পড়েছি, আমরা সার সংক্ষেপ পড়েছি, ভালো লেগেছে। তাহলে যদি পুরো পড়তাম ঘুমোতে, তাই তো, তাই এখানে এই হয়েছে। But that would be only in the less important argument and the minutiae of books. আর সেগুলো কিন্তু কম গুরুত্বপূর্ণ বইয়ের ক্ষেত্রেই বলবো। তুমি ফিজিক্সের বই সারসংক্ষেপ করে পড়ো, তোমার রেজাল্ট তো 80 থেকে 8 হবে সারসংক্ষেপ করে। তুমি বায়োলজির বই সারসংক্ষেপ করে পড়ো, হবে না। যেগুলো কম গুরুত্বপূর্ণ, হয়তো তুমি পড়লে যে অটোবায়োগ্রাফি অফ আ যোগী, তুমি পড়লে এই বইটা পুরোটা না পড়ে তুমি সারসংক্ষেপ পড়তেই পারো। সাইকোলজি অফ মানি পুরোটা না পড়ে তুমি সারসংক্ষেপটা পড়তেই পারো। কিন্তু তোমার পাঠ্যপুস্তকের বেশ কিছু জিনিসগুলো রয়েছে যেগুলো তোমাকে লাইন বাই লাইন পড়তে হবে, মানে জানতে হবে। ওকে, এবার কি বলেছে, এলস ডিস্টিলড বুকস আর লাইক কমন ডিস্টিলড ওয়াটার্স, ফ্ল্যাশি থিংস। ফ্ল্যাশি মানে স্বাধীন। আচ্ছা, এই বইগুলো যেগুলো সারসংক্ষেপ বের করছি সেগুলোকে বলা হয় ডিস্টিলড ওয়াটারের মতন, মানে জলকে পরিশ্রুত করা, ছেঁকে নেওয়া হচ্ছে। সেই জলটা কি স্বাদ আছে? স্বাদ নেই, কিন্তু তেষ্টা বা তৃষ্ণা নিবারণ করা হচ্ছে। এই জন্যই আমার বইটা পড়ার খুব ইচ্ছে ছিল, তাই আমি কি করেছি, বইটা পড়ে নিয়েছি। তাই না, ইচ্ছে ছিল বলে আমি বইটাকে একটু সারসংক্ষেপে পড়ে নিলাম। তেষ্টাটা মিটলো, কিন্তু খুব ভালো জানলাম না, কিন্তু সেই কারণে কোন বই কিভাবে পড়বে এখানে কিন্তু বলে দিয়েছে। রিডিং মেকeth আ ফুল ম্যান, পড়াশুনো একটা পূর্ণ মানুষকে তৈরি করে। কনফারেন্স আর রেডি ম্যান, কনফারেন্স মানে আলাপ আলোচনা। দেখবে যারা কনফারেন্স করে তাদের কিন্তু সবসময় প্রস্তুত থাকে কোন কথার পৃষ্ঠে কোন কথা বলতে হবে, দেখবে সবসময় রেডি। আচ্ছা, রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান, একদম সঠিক মানুষকে তৈরি করে কে? লেখালেখি। অ্যান্ড দেয়ারফর, এবং এই কারণেই, ইফ আ ম্যান রাইট লিটল, যদি কোনো মানুষ অল্প লেখে, হি হ্যাড নিড হ্যাভ আ গ্রেট মেমোরি, তার স্মৃতিশক্তি কিন্তু তুখর হতে হবে। তার কারণ সে অল্প লিখছে, তো তার তো ব্রেন ভালো, সব মনে থাকবে। আর কি, ইফ হি কনফার লিটল, যদি সে অল্প কথা বলে, হি হ্যাড নিড হ্যাভ আ প্রেজেন্ট উইট, তার উপস্থিত বুদ্ধি কিন্তু প্রচুর থাকতে হবে। যেমন ধরো কেউ কোনো কথাই বলে না, চুপচাপ থাকে, তুমি ভেবো না সে খুব চালাক, সে বলদও হতে পারে, কথাই বলে না, সবসময় চুপচাপ থাকে। মেয়ে দেখতে গেল, গিয়ে বললো মা ভালো আছো, দিদি ভালো আছো, বিয়ে হবে ওর? উপস্থিত বুদ্ধিটাও তোমার, কথা কম বলো, উপস্থিত বুদ্ধিটাও তোমার থাকা প্রয়োজন। অ্যান্ড ইফ রিড লিটল, যদি অল্প পড়ে, হি হ্যাড নিড হ্যাভ মাচ কানিং, তার কিন্তু চালাক হতে হবে খুব। পড়ে কম, চালাক হবে তারা। কিরকম চালাক? কিরকম চালাক? টু সিম টু নো দ্যাট হি ডথ নট, এই ডথ এগুলো আর্কেইক ওয়ার্ড, ফোর্থ আর্কেইক ওয়ার্ড, এগুলো ডাজ নট। ঠিক আছে, এই বলছে দেখো এমন ভান করবে যদি কেউ কম পড়ে, অনেকে আছে না পড়ে কম কিন্তু অ্যাটিটিউডটা এরকম যে সবই জানে। এই বলতোটা কি পেটে আসছে, ও ইয়েস সরি স্যার আজকে ঠিক মনে পড়ছে না। এগুলো কিন্তু খুব ডেঞ্জারাস। ইন্টারভিউ হলে তোমায় যদি প্রশ্ন করা আছে, বলুন তো অমুক রাজ্যের অমুক রাজা কে ছিল, তুমি যদি ভাব নাও তোমার নাম্বার মাইনাসে যাবে। তুমি সিম্পল বলবে স্যার জানি না, হয়ে গেল। ভনিতা তারা কিন্তু অ্যাফেক্টেশনকে পছন্দ করে না, জানে তুমি নাটক করছো। ক্লিয়ার? এবার কোন সাবজেক্ট আমাদেরকে কি বানায়?
হিস্ট্রি মেক ম্যান ওয়াইজ, ইতিহাস আমাদেরকে জ্ঞানী বানায়। ইতিহাস না থাকলে আমরা আমাদের পূর্বপুরুষ সম্পর্কে জানতে পারতাম না, আমাদের যেখানে আমরা বাস করি তার প্রতি ভালোবাসা তৈরি হতো না। ইতিহাস না থাকলে মানুষে মানুষে ভালোবাসা, আত্মিকতা তৈরি হতো না। তাই ইতিহাস আমাদেরকে জ্ঞানী বানায়। পোয়েটস উইটি, কবিতা কিন্তু আমাদের রসিক বানায়। কবিতা পড়লে আমরা রসিক হই। ওরে ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। জসিমউদ্দিনের লেখা একটা কবর কবিতা, আমার খুব প্রাণের মতন একটা কবিতা, প্রাণে লাগার একটা কবিতা আর কি। তাই নাতিকে ধরে দাদু বলছে, এতটুকু তাকে ঘরে এনেছি সোনার মতো মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেলে কেঁদে ভাসাইতো বুক। তার মানে খুব ছোট বয়সে বাল্য বিবাহ হয়েছিল, 7-8 বছর বয়সে। তারপরে দাদিমা মারা গেছে, কবরের পাশে বসে এই কবিতাটা করছে। এই যে কবিতায় রসাস্বাদন করা যায়, কবিতা কিন্তু রসিক বানায় মানুষকে। আর কি ম্যাথামেটিক সাটল, ম্যাথামেটিক কেমন বানায়? তীক্ষ্ণ, ধুরন্ধর। ন্যাচারাল ফিলোসফি ডিপ। আর দার্শনিক, দর্শন আমাদেরকে গভীরে যাও আর গভীরে যাও এরকম। মোরাল গ্রেভ, নীতি শিক্ষা আমাদেরকে কিন্তু গম্ভীর বানায়। বাস্তব, নীতি শিক্ষা মানে তো বাস্তব। আজ তুমি খাচ্ছ, কাল তোমার সাধ্যে কেউ খাবে। এই কথা শুনে নিশ্চয়ই দাঁত বেরোবে না? কি বলো? আজ তুমি আছো, কাল তুমি নেই, তুমি যার তুমি তার নও, হয়তো তুমি মৃত্যুর। তাহলে এগুলো শোনার পর নিশ্চয়ই তুমি হাসবা না, তুমি গম্ভীর হয়ে যাবে। আমি বুঝাচ্ছি আপনার কথা। লজিক, যুক্তি তর্ক, অ্যান্ড রেটোরিক, অলংকার শাস্ত্র। রেটোরিক মানে অলংকার শাস্ত্র। এবল টু কন্টেন্ট, তর্ক বিতর্ক করতে শেখায়। এবিপি আনন্দে আমরা দেখি কতগুলো লোক গোল টেবিলে বসে ঝগড়া করে, তারা কিন্তু শিক্ষিত লোক। এই অবধি একটা প্যারা মনে রাখবে, এর পরের প্যারাটা একটু মন দিয়ে শুনবে। দেখো, অ্যাবিউট স্টাডিয়া ইন মোর্স, এটা একটা রোমান কবি ওভিডের লেখা হেরোডিস নামক বই থেকে নেওয়া। ভালো করে বলছি, এখান থেকে দিতে পারে কোশ্চেন, তোমাদের 2 নম্বরের প্রশ্ন গুরুত্বপূর্ণ। ওভিডের লেখা, তিনি কোভিড না বাবা, ওভিড। তিনি কোথাকার? রোমান পোয়েট। রোমান পোয়েট ওভিড, নট কোভিড। হ্যাঁ, ওভিডের লেখা হেরোডিস নামক গ্রন্থ থেকে এই লাইনটা লেখা, যার মানে স্টাডিজ পাস ইনটু অ্যান ইনফ্লুয়েন্স ম্যানার। তার মানে পড়াশুনো আমাদের রোজকার জীবনের ব্যবহার, আচার আচরণকে শেপে আনে, মডিউলে আনে। আমাদের ব্যবহার, ভদ্রতা, সভ্যতাকে আকার দেয়। এটা মানেটা এইটা। এরপরে একটা গুরুত্বপূর্ণ প্যারা, যেটা শুরু হচ্ছে একটা নেগেটিভ অ্যাটিটিউড নিয়ে। নেই না, there is no stone, এখানে স্টোন মানে বাধা, কোনো বাধা নেই। আর ইম্পেডিমেন্ট, কোনো প্রতিবন্ধকতা নেই। ইম্পেডিমেন্ট মানে প্রতিবন্ধকতা। ইন দ্য উইট, বলছে আমাদের মেধায় বা বুদ্ধিতে, আমাদের মানসিক কোন রকম কোন রোগ এমন নেই, বাট মেবি রট আউট বাই ফিট স্টাডিজ, যা রট আউট মানে সারিয়ে তোলা, যা পড়াশুনো দ্বারা সারিয়ে তোলা যায় না। এখানে তিনি পড়াশুনোর সঙ্গে মানসিক রোগের গুরুত্বটা আলোচনা করেছেন। মানে মনের এমন কোনো সমস্যা নেই যা পড়াশুনো দ্বারা সারানো যাবে না। আচ্ছা বলো তো, তোমার মন খুব খারাপ, তুমি ভালো নেই, তোমার মন, সে ছেড়ে চলে গেছে, তুমি সেই সময় কিন্তু সেই রকমই গান শুনবে, বোঝে না সে বোঝে না, শুনলে। কিন্তু সেই মুহূর্তে যদি তুমি, তোমার বন্ধু গান চালিয়ে দেয়, আজ কি পার্টি মেরি, তোমার মন কিন্তু আর দুঃখ করতে পারবে না। তাই সমস্ত ইমোশন একটা ওষুধ আছে, আছে তো, তখন তুমি গান করলে তাই ভালো করে বোঝো। লাইক এজ ডিজিজেস অফ দ্য বডি, আমাদের দেহের যে রোগগুলো, মে হ্যাভ অ্যাপ্রোপ্রিয়েট এক্সারসাইজেস, আমাদের দেহের রোগ কিন্তু সারানোর জন্য ব্যায়াম আছে। যেমন বোলিং ইজ গুড ফর স্টোন, বোলিং একটা ব্যায়াম, এই ব্যায়ামটা ওই পাথর হয়, পাথরের জন্য গুরুত্বপূর্ণ। রেন্স মানে বৃক্কে, মানে বোলিং করলে বৃক্ক বা লিভার, যেটা তোমরা জানো, তার জন্য গুরুত্বপূর্ণ।
শুটিং ফর লাংস, শুটিং মানে তীর ধনুক, কিন্তু সেটা আমার লাংস হেলথের জন্য ভালো এবং ব্রেস্ট মানে হার্ট হেলথের জন্য ভালো। জেন্টল ওয়ার্কিং ফর স্টমাক, হালকা হাঁটাহাঁটি পেটের জন্য ভালো। রাইডিং ফর দ্য হেড, ঘোড়ার যে গাড়ি চালায় সবাই সেটা কিন্তু মস্তিষ্কের জন্য ভালো। অ্যান্ড লাইক দেখো বিভিন্ন ব্যায়াম, বিভিন্ন কার্যকলাপ শরীরের নানা রকম রোগের জন্য কিন্তু আছে। একই রকম ভাবে মানসিক রোগের জন্য কি আছে একটু দেখি। অ্যাজ ইফ আ ম্যান সুইট বি ওয়ান্ডারিং, যদি কারো মনোযোগ ওয়ান্ডার ঘুরে বেড়ায়, এক জায়গায় মন স্থির হয় না। কিছু বাচ্চা আছে বসতে চায় না, পড়তে বসলো, প্রথমে বাবু হয়ে বসলো, খানিকক্ষণ পরে ঠ্যাংটা পেছনে, তারপরে এরাম এরা আছে না, ভাল লাগে না, পড়াতে বসে কিন্তু এরম করে ওরা। এমনি সময় ঠিক আছে, কার্টুন দেখছি দাও, আর পড়াতে বসলি ও মা, এরকমটা করে। তো তার মানে ওর ওয়ান্ডারিং, তাকে কি করতে হবে, তাকে করতে হবে লেট হিম স্টাডি দ্য ম্যাথামেটিক্স, অঙ্ক শেখাও। কেন? ফর ইন ডেমনস্ট্রেশন, কারণ অঙ্ক কষতে গেলে ইফ ইজ উইট বি কল্ড অ্যাওয়ে নেভার সো লিটিল, যদি তার মনোযোগ একবার সরে যায়, কল্ড অ্যাওয়ে মানে সরে যাওয়া, অল্পের জন্য হি মাস্ট বিগিন এগেইন, তাকে আবার অঙ্ক করতে হবে। প্রথমে করলো কাটাকাটি করলো, আবার করলো কাটাকাটি করলো, এবার কিন্তু আর কাটবে না, এবার কিন্তু না বাবা এত খেটে তো হচ্ছে না, এবার প্রথম থেকে মনোযোগ দিয়ে করি। এই কারণে তাকে অঙ্ক করতে হবে বা অঙ্ক কষতে হবে। ইফ ইজ উইট বি নট অ্যাপ্ট, যদি তার বুদ্ধি যোগ্য না হয় টু ডিস্টিংগুইশ, আলাদা করতে, আর ফাইন ডিফারেন্স মানে ভেদাভেদ যদি না বোঝে, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা সঠিক কোনটা ব্যাঠিক, অনেক আছে বুঝতে পারে না, যা আসে তাকে হ্যালো হ্যাঁ আচ্ছা ওকে, এই যে ব্যাপারগুলো তুমি তো বোঝো না কোনটা সঠিক কোনটা ব্যাঠিক, তাহলে লেট হিম স্টাডি দ্য স্কুলম্যান। স্কুলম্যান মানে কি? স্কুলম্যান এক ধরনের মানুষ যারা চুল চেরা বিশ্লেষণ করতে পারত। হেয়ার অফ বা স্প্লিটার্স অফ হেয়ার, দেখো পাশে লেখা রয়েছে স্প্লিটার্স অফ হেয়ার মানে যেমন ফর দে আর সিমিনি সেক্টর। সিমিনি সেক্টর মানে তুমি ধরতে পারো কোনো শস্য দানা, ধরো আমি বলি সর্ষে বলি, তিল বলি, খুব সূক্ষ্ম না, ছোট না, সেগুলোকে আলাদা আলাদা করা খুব কঠিন কাজ, সেই কঠিন কাজটা স্কুলম্যানরা করতে পারতো। তাহলে ও যারা এত ছোট ছোট জিনিসকে ভাগ করতে পারতো, তাদের বই পড়লে তো যে কোনো কিছু তো ডিফারেন্স করতে পারবো, তো তাদের বইগুলোর কথা বলা হচ্ছে। ইফ হি বি নট অ্যাপ্ট টু বিট ওভার ম্যাটার্স, যদি কোনো কিছুতে যুক্তিতর্ক খাটিয়ে কাউকে হারাতে না পারেও, অ্যান্ড বি কল আপ ওয়ান থিং টু প্রুভ অ্যান্ড ইলাস্ট্রেট অ্যানাদার, যদি অতীতের কোনো ঘটনাকে মনে করে বর্তমানের সঙ্গে তাল গোল মানে মেলাতে পারে, তার মানে আমরা উকিলদেরকে দেখেছি না, আমার মক্কেল অমুক তারিখে অটার সময় ওরম দিনে তিনি বাড়িতেই ছিলেন না, তিনি ছিলেন তখন দিল্লি এয়ারপোর্টে, এই যে তার এয়ারপোর্টের টিকিট, এগুলো কে করে? উকিলরা করে, লয়াররা করে। তাই বলছে লেট হিম স্টাডি দ্য লয়ার্স কেসেস, তাকে উকিলদের কেসগুলো পড়তে দিন। So every defect of the mind may have a special receipt, not receipt, receipt. এই প্রত্যেকটা মনের রোগের আলাদা আলাদা ফর্দ কিন্তু আছে। তাহলে এইটুকুনি আমরা পড়লাম, কঠিন কিন্তু বোরিং কিন্তু লাগবে আমি দিইনি। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ব্যাস, তাহলে অফ স্টাডিজ নিয়ে কোনো সমস্যা নেই, এর বাংলা মানে আমি তোমাদের প্রোভাইড করব।